এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ মাইনর বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের শেষ ভিডিওটি তৈরি করছি। ইতিপূর্বে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ মাইনর বাংলার সব ভিডিওগুলি প্রস্তুত করে দিয়েছি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা বিএ পাঠরত, যারা প্রথম সেমিস্টারের ভর্তি হবে বা ভর্তি হয়েছে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে গোটা সিলেবাসটাই পাওয়া যাবে। এর সঙ্গে বলে রাখা ভালো, আবার 7th সেমিস্টারে এই বাংলা বিষয়টি আবার পড়ানো হবে। এখন মধ্যবর্তী একটা সময় গ্যাপ আছে, সুতরাং ফার্স্ট সেমিস্টারে যেমন বাংলা ছিল, আবার 7th সেমিস্টারে বাংলা থাকবে। তখন আমি আবার এই ভিডিও প্রস্তুত করব। আজকের যে ভিডিওটি প্রস্তুত করা হচ্ছে যে বিষয়ের উপর, সেটি একটি প্রবন্ধ, যাকে আমরা বলি এসে। প্রবন্ধটির নাম আমাদের ভাষা সংকট। আমাদের ভাষা সংকট এই প্রবন্ধটির প্রাবন্ধিক হলেন বীরবল, যার প্রকৃত নাম প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী নানা কারণে বাংলা সাহিত্যে তিনি পরিচিত। তাঁর প্রথম যে পরিচিতি সেটি ঘটেছিল 1915 সালে। 1915 সালে তিনি একটি পত্রিকা প্রকাশ করেছিলেন, সেটির নাম ছিল সবুজপত্র। এই পত্রিকাটি অর্থাৎ প্রথম দিনে এটি প্রকাশ পায়, তিনি এটির সম্পাদক ছিলেন। আর বিশেষ করে এই পত্রিকাটিতেই রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা থেকে শুরু করে তৎকালীন রবীন্দ্র মানসের যে পরিচয়, অর্থাৎ তিনি যে গদ্য কবিতা, গদ্য ছন্দ, সেই গদ্য ছন্দ এবং চলিত ভাষা এই ধারাবাহিকভাবে এই পত্রিকাতে তিনি লিখতে থাকেন। এ সময়েও বহু লেখক এই পত্রিকায় তাদের সাহিত্য চর্চা করেছেন, রচনা প্রকাশিত হয়েছে। তাহলে এই একটা পরিচয়। তাহলে এর ছদ্মনাম হচ্ছে প্রমোদ চৌধুরী বীরবল। বীরবল কে ছিল আমরা নিশ্চয়ই জানি। বীরবল হচ্ছে আকবরের সভাসদ। তাকে অনেকে বিদূষক বলে, কিন্তু আমরা যদি প্রমোদ চৌধুরীর আমরা প্রবন্ধ পড়ি, তাহলে সেখানে দেখা যাবে যে বীরবলের যে হালখাতা, সেই যে মূল গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, সেখানে এই বীরবল ক্যারেক্টারটি রয়েছে। এবং বীরবল ক্যারেক্টারের সঙ্গে সঙ্গে তখনকার দিনের তাঁর বিপরীতে একজন চরিত্র তৈরি করা হয়েছে, তার নাম মৌলভী দো পেঁয়াজা। এবং মৌলভী দো পেঁয়াজাকে বারবার চেষ্টা করা হয়েছে যে বীরবলের উপরে ঠাঁই দেওয়ার, এবং সেখানে বারবার ইতিহাসে দেখানো হয়েছে যে বীরবল হচ্ছে অত্যন্ত ভীতু কাপুরুষ, কিন্তু বাস্তবে তা ছিল না। তিনি এক সময় আকবরের সভাসদ থেকে সেনাপতি পদে উত্তীর্ণ হয়েছিলেন এবং যুদ্ধ করেছিলেন। এইভাবে বীরবল ক্যারেক্টারটিকে তিনি ছদ্মনাম হিসাবে ব্যবহার করেছেন। তাহলে তিনি একদিকে বিদূষক, অন্যদিকে তিনি হচ্ছেন সেনাপতি, অন্যদিকে তিনি রসজ্ঞ, নানা গুণের জন্য এই ছদ্মনাম গ্রহণ করেছেন। আর প্রবন্ধটির নাম হচ্ছে আমাদের ভাষা সংকট। তাহলে আমাদের ভাষা বলতে এখানে বাংলা ভাষা, বাংলা ভাষার সংকট ব্যাপারটা কি, এইটা নিয়ে আগে প্রথমে 2-4টে কথা বলা দরকার। এখানে শ্রীযুক্ত বারীন্দ্র কুমার ঘোষ মহাশয় একটি প্রবন্ধ রচনা করেন, এবং সেই প্রবন্ধে তিনি দেখান যে বাংলা ভাষায় কিভাবে নানা ধরনের ভাষা এসে জুটেছে, অর্থাৎ বিশেষ করে ইউরোপীয় ভাষা এসে বাংলা ভাষাকে নষ্ট করে দিয়েছে বলে তার মত। এই মতের বিপক্ষে এই প্রবন্ধটি লেখা হয়েছে।
এখন বীরবল সম্পর্কে বা প্রমোদ চৌধুরী সম্পর্কে দু চারটে কথা আমার জানতে হয়। যেমন তার জন্ম মৃত্যু। তার জন্ম হচ্ছে 7ই আগস্ট 1868 সালে, মৃত্যু হচ্ছে 2রা সেপ্টেম্বর 1946 সালে। তিনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক। তাঁর বাড়ি তাদের যে পৈতৃক বাড়ি সেটি ছিল পাবনা, অর্থাৎ আজকের যে বাংলাদেশ, সে বাংলাদেশের বাংলার পাবনা জেলায়। পরবর্তীকালে তাঁর বংশধরেরা অবশ্য নদিয়া জেলার কৃষ্ণনগরে তার এখনও তাদের যে পৈতৃক বাড়ি সেটি রয়েছে। পিতার নাম দুর্গাদাস চৌধুরী, মাতা সুকুমারী দেবী। এ প্রসঙ্গে আরেকটি বিশেষ তথ্য আমাদের জানা দরকার এই প্রমোদ চৌধুরী সম্পর্কে। সেটা হচ্ছে তাঁর যে স্ত্রী, তাঁর স্ত্রীর নাম হচ্ছে ইন্দিরা দেবী চৌধুরানী। এই ইন্দিরা দেবী চৌধুরানী কে? তিনি হলেন রবীন্দ্রনাথের মেজদা, অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুরের আরেকটি পরিচিতি আছে, তিনি শুধু ঠাকুর বাড়ির বা দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র বা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নাতি এই পরিচয় নয়, তিনি হচ্ছেন প্রথম বাঙালি যিনি ICS পাস করেছিলেন, অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পাস করেছিলেন একজন বাঙালি হিসেবে। তা সেই তাঁর কন্যা হচ্ছে এই ইন্দিরা দেবী চৌধুরানী। আর অন্যদিক থেকে তাহলে আমরা বলতে পারি যে রবীন্দ্র সাহচর্যে তিনি যেহেতু বোলপুরে ছিলেন, শান্তিনিকেতনে ছিলেন, সেখান থেকে তাদের যে রবীন্দ্রনাথের সঙ্গে যে তার সম্পর্ক, ওটা হচ্ছে ভাইজির জামাতা। তার মানে কিছুটা হলেও শ্বশুর এবং জামাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কটাই তাদের মধ্যে বর্তমান ছিল। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে তিনি কিন্তু রবীন্দ্রনাথকে অনেক সময় পথনির্দেশ করেছেন। যেমন সাধু ভাষা ছেড়ে চলিত ভাষায় আসা। কেন সাধু ভাষা হবে? যখন আমরা সাধারণভাবে জীবনযাপন করি, আমরা যখন সংসারে থাকি, তখন আমরা যেভাবে চলিত ভাষা ব্যবহার করি, সাহিত্যে নয় কেন? তার মতে, অর্থাৎ প্রমোদ চৌধুরীর মতে, সাধু ভাষা হচ্ছে একটা কৃত্রিম ভাষা, সে ভাষা পরিত্যাগ করা আবশ্যিক, যেটা রবীন্দ্রনাথকে তিনি শেষ দিকে বোঝাতে পেরেছিলেন। এখন আসবে এই আমাদের ভাষা সংকট। এই প্রবন্ধটি কত সালে লেখা হয়েছে? 1329 বঙ্গাব্দে, অর্থাৎ এই যে 1915, এই 15ই বৈশাখ এই 15ই বৈশাখ যে পত্রিকাটি বেরোলো সবুজপত্র, এই পত্রিকায় তাঁর এটি প্রকাশ পেয়েছে। এটি 1922 সালে এই পত্রিকাটিতে এই আমাদের ভাষা সংকট প্রবন্ধটি প্রকাশ পেয়েছিল। রবীন্দ্রনাথের বিখ্যাত কোন কবিতাটি এই সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে? আমি পূর্বেই বলেছি, সেটির নাম হচ্ছে সবুজের অভিযান। সবুজের অভিযানের সেই বিখ্যাত লাইন ছিল, ওরে সবুজ ওরে অবুজ, আদ মরাদের ঘা মেরে তুই বাঁচা। প্রমোদ চৌধুরীর দুটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থের নাম কি? প্রমোদ চৌধুরী বা বীরবল, তাঁর দুটি প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে তেল নুন লোকরি ও বীরবলের হালখাতা। দুটি গল্পগ্রন্থের নাম কি? 4 ইয়ারি কথা এবং ফরমাইশি গল্প। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? সনেট 50। প্রবন্ধের আঙ্গিক বৈশিষ্ট্য কি? অর্থাৎ প্রমোদ চৌধুরীর সঙ্গে আমাদের প্রায় সমকালে যারা রচনা করেছেন প্রবন্ধ, তাদের মধ্যে অন্যতম ছিলেন বুদ্ধদেব বসু। এখন প্রমোদ চৌধুরীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যাকে সংস্কৃততে বলা হয়, যাতে রস সাহিত্যে বলা হয় রীতির আত্মা কাব্যস্য, অর্থাৎ স্টাইল, নিজস্বতা। একটা নিজস্বতা কিন্তু তাঁর প্রবন্ধের মধ্যে লক্ষ্য করা যায়। আমাদের ভাষা সংকট প্রকাশকাল বলা হলো 1922 সালে 24শে জুন। দেশ শুদ্ধ লোকের ভাষা সংকর বলতে কি বুঝিয়েছেন? প্রবন্ধে আছে যে যদি বারীন্দ্র কুমার ঘোষের কথা মেনে নিতে হয়, তাহলে তিনি বলতে চেয়েছেন যে গোটা বাংলা ভাষা, অর্থাৎ যেটা বাংলাদেশে আছে পূর্ব এবং পশ্চিম, তা সেখানে কিন্তু সমস্ত ভাষাটাই সংকর ভাষা। এ ভাষা সংকর বহুদিন আগে থেকেই ঘটেছে। সে মুঘল, পাঠান, ইংরেজ, বিভিন্ন যে
ধরনের মানুষ আমাদের ভারতবর্ষে যারা এসেছেন, কেউ শাসনে এসেছেন, কেউ শোষণে এসেছেন, এবং তারা কেউ থেকে গেছেন, কেউ বা তাদের প্রভাব ছড়িয়ে দিয়ে পরবর্তীকালে চলে গেছেন। কিন্তু তাদের যে ভাষা, সেই ভাষা কিন্তু বাংলা ভাষায় প্রবেশ করে গেছে। সুতরাং বারীন্দ্র কুমার ঘোষের মতে আজকেই যে ভাষা সংকর হয়েছে নাই, তার মতে ভাষা সংকটটা বহুদিন আগের ঘটনা, এবং এটাই একটা বাংলা ভাষার রীতি বলা যেতে পারে। দেশ শুদ্ধ লোকের তাহলে ভাষা সংকর, তাহলে এখানে সংকর বলতে দন্তেস্ব অনুসংকর, অর্থাৎ এখানে মিশ্র ভাষা। বাংলা একটি মিশ্র ভাষা, কারণ আমরা জানি বাংলা ভাষাকে যদি বিশ্লেষণ করি তাহলে তার যে ভাষা ভাণ্ডার বা আমরা যাকে বলি শব্দ ভাণ্ডার, সেই শব্দ ভাণ্ডারে দেখা যায় প্রায় 80% ভাষা এসেছে সংস্কৃত থেকে, অর্থাৎ সেটা তৎসম, তদ্ভব, অর্ধতৎসম হয়ে সেটা পরবর্তীকালে অপভ্রংশ এইভাবে এসেছে। আর বাকি অংশগুলো এসেছে যাকে বলে আমরা আগন্তুক ভাষা, অর্থাৎ যেটা দেশি, বিদেশি, প্রাদেশিক, আর কিছু আছে সংকর শব্দ, অর্থাৎ দুটো মিলিয়ে এইভাবে আমাদের বাংলার শব্দভাণ্ডার গড়ে উঠেছে। এখন সেই শব্দভাণ্ডারের শব্দ যদি তুলে তুলে বিচার করা হয় তাহলে দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় কিন্তু বহু শব্দ প্রবেশ করেছে। বাঙালির কোন ভাষাগুলি ইংরেজি ও বাংলা, বাঙালিরা যে ভাষাগুলি ব্যবহার করে বাংলা বলে, তার কোন ভাষাগুলি কোনটি ইংরেজি এবং কোনটি বাংলা? বিশেষণ এবং বিশেষ্য এই দুটি হচ্ছে প্রায় দেখা যায় এটা ইংরেজি ভাষা, আর ক্রিয়াপদ এবং সর্বনাম হচ্ছে বাংলা ভাষা। পশ্চিম ইউরোপের ভাষাগুলিকে বীরবল কয় ভাগে ভাগ করেছেন? পশ্চিমের ইউরোপের ভাষাগুলিকে তিনি দুটি ভাগে ভাগ করেছেন। একটির নাম রোম্যান্স ল্যাঙ্গুয়েজ আর একটার নাম জার্মান ল্যাঙ্গুয়েজ। ভারতচন্দ্রকে এখানে তিনি প্রবন্ধে লিখতে গিয়ে তিনি ভারতচন্দ্রের কথা বলেছেন। ভারতচন্দ্র সম্পর্কে তিনি আমরা জানি যে তিনি মঙ্গল কাব্যের একজন কবি, তার কাব্যের নাম অন্নদামঙ্গল, এবং 1752 সালে এটি প্রকাশিত হয়েছিল এবং 1760 সালে তার প্রয়াণ ঘটেছে। তিনি হাওড়া বা হুগলি মতান্তরে এইখানে তিনি ভুরসুট পরগনায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি পরবর্তীকালে বর্ধমান রাজার চক্রান্তে তার কারাগার হয় এবং সেখান থেকে মুক্ত হয়ে তিনি বিভিন্ন তীর্থক্ষেত্র থেকে শেষ পর্যন্ত ফরাসডাঙ্গার ইন্দ্রনারায়ণ চৌধুরীর কাছে আসেন, এবং সেই ইন্দ্রনারায়ণ চৌধুরী ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের দেওয়ান, এবং তার কবিত্ব শক্তি এবং তার যে পাণ্ডিত্য এটা দেখে ওই ইন্দ্রনারায়ণ চৌধুরী তাকে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের কাছে প্রেরণ করেছিলেন, এবং রাজা কৃষ্ণচন্দ্র তাকে দিয়ে তার বংশের গৌরব তুলে ধরার জন্য এই অন্নদামঙ্গল কাব্যখানি রচনা করেন। এই কাব্যটি যে ধারাবাহিক যে মঙ্গল কাব্য তার থেকে এটি আলাদা, কারণ এর শব্দগ্রহণ, এর ছন্দ, এর যে অলঙ্কার, এর যে আধুনিকতা, সেগুলি থেকে অন্যগুলির থেকে একটু আলাদা। ভাষা সম্পর্কে এটি বলা যায়, তিনি নিজে বলেছেন যে পড়িয়াছি সেই মতো লিখিবারে পারি, কিন্তু সেসব লোকে বুঝিবারে ভারী, না রবে প্রসাদ গুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনি মিশাল। আর নূতন মঙ্গল আসে ভারত সরসে ভাসে, রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে। যদিও রবীন্দ্রনাথ ভারতচন্দ্রের এই যুগটাকে তিনি বলেছিলেন এটা হচ্ছে কবি সঙ্গীতের যুগ। এই কবি সঙ্গীতের যুগ মানে এদিকে ইংরেজরা এসে গেছে, আর আমাদের যারা বাবু কালচার, সে বাবু কালচারের মানুষ তারা নেশা করে সময় কাটিয়ে এবং ইংরেজদের হাতে নিজেদের সম্মান অর্পণ করে দিয়ে বসে আছে। সুতরাং এই বাবু কালচারের যুগে কবি সঙ্গীতই ছিল সে সময় প্রকৃতপক্ষে সেই যুগের একেবারে যাকে বলে হয় মিরর, আমরা যাকে বলি যে লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি, তাহলে এইখানে ওই কবি সঙ্গীতটাই হচ্ছে সেই যুগের প্রকৃত মিরর। এবং রবীন্দ্রনাথ খুব সুন্দর করে সেই যুগের একটি উপমা দিয়েছেন যে এ সময় প্রদীপ নিভে গেছে এবং প্রদীপের যে সলতে পোড়ার যে গন্ধ, সেই গন্ধ যেন এই কবি সঙ্গীতের মধ্যে
ছিল। তবে আমরা এটাও বলি যে যেখানে ভারতচন্দ্রের শেষ, অর্থাৎ প্রাচীনের যেখানে শেষ আর নবীনের সেখানে আগমন, অর্থাৎ সেখান থেকেই আর একজন এসে গেলেন, তিনি হচ্ছেন ঈশ্বর গুপ্ত। এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত তার যে বলতে গেলে যদি ভাবশিষ্য বলা হয় তাহলে আবার তিনজন আছে। একজনের নাম দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত এবং তৃতীয়জন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সুতরাং যেখানে ভারতচন্দ্রের সমাপ্তি ঘটছে, অন্নদামঙ্গল বা অন্নপূর্ণামঙ্গল, তিনি বহু গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে অন্নপূর্ণামঙ্গল। সুতরাং এই হচ্ছে ভারতচন্দ্র। সেই ভারতচন্দ্র কিন্তু এই যে যখন তিনি চলে এলেন এখানে ইন্দ্রনারায়ণ চৌধুরীর কাছে, তখনই কিন্তু তিনি বহু ভাষাভাষী মানুষের সঙ্গে তার যোগাযোগ ঘটে। যেমন চুঁচুড়ো, চন্দননগর, শ্রীরামপুর, এদিকে বাঁকিপুর, মির্জাপুর, এই যে এলাকায়, সেখানে কিন্তু নানা ধরনের ভাষা, অর্থাৎ তিনি তেমনি জানতেন সংস্কৃত ভাষা। তিনি লিখেছেন যে পড়িয়াছি যে এই মতো লিখিবারে পারি, অর্থাৎ যেরকম পড়েছি সংস্কৃত, কিন্তু সেই সংস্কৃত বাদ দিয়েও তিনি আরবি, ফার্সি এসবও শিখেছিলেন, বাধ্য হয়েছিলেন যে কর্মে নিযুক্ত হওয়ার জন্য, রোজগার করার জন্য তিনি আরবি ফার্সি পড়েছিলেন এবং জাবনি মিশাল দিয়েছেন। অর্থাৎ বাংলা ভাষার সঙ্গে তিনিই তাহলে শুরু করেছেন এই সংকর দেওয়া। না, তিনি শুরু করেননি, তার বহু পূর্ব থেকেই বাংলা ভাষায় এই মিশ্রণ চলতেই আছে। ভারতচন্দ্রের আমলে কোন জাতিগুলির সঙ্গে তার মিল ছিল? এক ছিল ফিরিঙ্গি, যাদের হচ্ছে ভাষার নাম ছিল পর্তুগিজ, ফরাসি, যাদের ভাষার নাম ছিল ফ্রেঞ্চ, তিন হচ্ছে আলেমান। এই আলেমান ভাষাকে কোথায় আছে এটা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে আসমানে আছে, কিন্তু আসমান নয়, এটা আসলে যদি তাত্ত্বিকভাবে আলোচনা করা যায় তাহলে এটা হচ্ছে বাঁকিপুর, হুগলি জেলার বাঁকিপুরে এই আলেমান ভাষা ছিল। এর পরবর্তীকালে ওলন্দাজ, তাদের ভাষার নাম হচ্ছে ডাচ, আর দিনেমার হচ্ছে ডেন, এবং সর্বশেষ হচ্ছে 6 নম্বর ইংরেজ, যাদের ভাষার নাম হচ্ছে ইংলিশ। ভারতচন্দ্র কোথায় বাস করতেন? আমি পূর্বেই বলেছি ভারতচন্দ্র বাস করেছিলেন কিছুদিনের জন্য, সেটা হচ্ছে ফরাসডাঙ্গাতে, হুগলি জেলার ফরাসডাঙ্গা, এবং সেটা হচ্ছে ইন্দ্রনারায়ণ চৌধুরী, যিনি দেওয়ান ছিলেন ওই রাজা কৃষ্ণচন্দ্রের। কোন বিলেতি জাতি বাংলার কোথায় কোথায় বাস করত এই প্রবন্ধের মধ্যে আছে, ভেরি ইম্পর্টেন্ট, নোট ইট। এখানে স্থানগুলি আছে, তাদের ভাষাগুলি আছে, জাতিগুলি আছে। তাহলে প্রথমেই ছিল ফিরিঙ্গি, তারা হচ্ছে তাদের ভাষার নাম হচ্ছে পর্তুগিজ, আর স্থান হচ্ছে তাদের হুগলি। আলেমান, যাকে তিনি আসমান বলেছেন, ঠাট্টা করেছেন, এটা তিনি কিছুটা হিউমার তৈরি করেছেন। সেই হিউমারের ক্ষেত্রে তিনি আসমান বলতে আকাশ, অর্থাৎ নির্দিষ্ট স্থান নেই, আকাশে আছে। কাদের না আলেমান, এবং সেই আলেমানরা হচ্ছে আসলে কি হলো না, আসমানে থাকা মানে কি, মানে এরা জার্মান, আর এরা সর্বত্রই আছে, আর বাংলার আকাশে বাতাসে সর্বত্রই আসলে এই আলেমানরা তাদের ভাষার প্রভাব বিস্তার করেছে। অবশ্য আমরা বলেছি পরবর্তীকালে যে এটি বাঁকিপুর। এরপর আছে দিনেমার, দিনেমারের পুরো কেন্দ্রস্থল ছিল শ্রীরামপুর, একে সেকেন্ড ক্যালকাটা বলা হয়। ইংরেজরা হচ্ছে গিয়ে কলকাতা, আর ফরাসি হচ্ছে চন্দননগর। দুটি রোমান ভাষার জাতি কি কি? এক হচ্ছে ফিরিঙ্গি, আর 2 নম্বর হচ্ছে ফিরিঙ্গিদের হচ্ছে পর্তুগিজ, আর ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ। এরা হচ্ছে রোমান, অর্থাৎ রোমান্স যে ল্যাঙ্গুয়েজ আমরা বলেছি সেটা। জার্মানিক কোনগুলি, অর্থাৎ জার্মানিক ল্যাঙ্গুয়েজ কোনগুলিকে বলা হয়? তাহলে 1 হচ্ছে আলেমান, 2 হচ্ছে ওলন্দাজ, 3 হচ্ছে দিনেমার, 4 হচ্ছে ইংরেজ, আর এই 4টে, আর ওদিকে 2টো, তাহলে মোট 6টা ভাগে ভাগ আছে। অর্থাৎ যে ভাষা সংকটের কথা বারীন্দ্র কুমার ঘোষ বলেছেন, তার জবাবে প্রমোদ চৌধুরী লিখছেন। বীরবলের চক্ষু কখন স্থির হয়ে গেছিল? বীরবলের চক্ষু স্থির হয়েছিল কখন? যখন তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে একটা ফর্দ দেখেছিলেন। সেই ফর্দতে কী ছিল? সেই ফর্দতে ছিল যে বাংলা ভাষায় পর্তুগিজ শব্দের সংখ্যা, সেটা ছিল কমপক্ষে 10 পাতা। এই 10 পাতা জুড়ে এত শব্দ পর্তুগিজ শব্দ বাংলায় ঢুকেছে,
এই কথাটা তিনিও একসময় বিশ্বাস করতেন না, তাই তার চোখ স্থির হয়ে গেছিল। আমাদের ভাষায় বীরবল ফরাসি শব্দে যেসব উদাহরণ দিয়েছেন তার কয়েকটি উল্লেখ করো। এই উদাহরণগুলি হলো তাস, জুয়ো, দুস্য, ত্রেস্য, তেরেন্তা, কুরেন্তা, মাছ, কাতুর। এই শব্দগুলি এসেছে পর্তুগিজ শব্দ থেকে। এই প্রবন্ধে উল্লেখিত কতকগুলি ওলন্দাজ শব্দের উল্লেখ করো। এর মধ্যে হরতন, রুইতন, এর সঙ্গে এক্সট্রা দুখানা যোগ দিয়েছি তুরুপ এবং বিন্তি। অর্থাৎ তাস খেলার ব্যাপারটা কিন্তু বাঙালিদের মধ্যে ছিল না, এটা বাইরে থেকে এসেছে। এবং দেখা যাচ্ছে যে আইন আদালত যেমন আরবি ফার্সি এবং জমি জায়গা যেমন পরিবর্তনে তেমনি এই খেলার ব্যাপারটা কিন্তু ছিল না। অর্থাৎ অন্যরা এখানে সাধারণত খেলা হতো পাশা, এবং অন্যান্যরা সাধারণত যেটাকে আমরা বলি দাবা খেলা এইটি কিন্তু প্রচলন ছিল। এবং এরা এই পর্তুগিজরা এনেছে, ওলন্দাজরা এনেছে হরতন, রুইতন, এই সমস্ত তাস খেলার ব্যাপারটা। ভাষার চিরকালের ধর্ম কী? অর্থাৎ বাংলা ভাষার চিরকালের ধর্ম হচ্ছে একটি, যে বিদেশিকে স্বদেশী করা। অর্থাৎ যাই আসুক তাকে নিজেরা একেবারে ভেতরে নিজের মতো করে ব্যবহার করবে। কতগুলি আরবি শব্দের উদাহরণ দাও। এগুলোতে জমি সংক্রান্ত, জমি, ফসল, এখানে যে কথাগুলি রয়েছে তার মধ্যে এই আরবি শব্দের প্রচলন রয়েছে। জমি সংক্রান্ত, জমি, জোত, জিরেত, এই যে এই সমস্ত ব্যাপারগুলো। কয়েকটি ফরাসি শব্দের উল্লেখ করো। জমিদার, মোহল, নায়েব, গোমস্তা। অর্থাৎ এই যে জমিকে কিভাবে তার যে ভাগ জমিদার কিভাবে পাবে, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের পর তার যে অবস্থা, অর্থাৎ কৃষক, জমিদার, ইংরেজ, এই যে ভাগ বাটোয়ারা, সেক্ষেত্রে এই নায়েব, গোমস্তায় জমিদারদের একটা ভূমিকা লক্ষ্য করা যায়। বাংলার মতো একটি মিশ্র ভাষার নাম কি? এই প্রবন্ধে উল্লেখিত যে বাংলার মতো আর একটি মিশ্র ভাষার নাম বলো, সেটি হচ্ছে উর্দু ভাষা। পরের ধনে পদ্মারির কার ধর্ম? বাংলা ভাষার ধর্ম। এই পরের ধনের পদ্মারি ব্যাপারটা হচ্ছে, এটা শুধু মুখস্থ করলেই হবে না, একেবারে উদরস্থ করে নিয়েছেন। অর্থাৎ সেটা যে বার থেকে এসেছে এটা এখন বোঝাই যায় না যে ভাষাটা আসলে আগন্তুক ভাষা। এ প্রসঙ্গে আমাদের সৈয়দ মুজতবা আলীর, তারও কিন্তু এই ধরনের ভাষার যে আরবি ফার্সি ভাষার যে প্রয়োগ সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং তিনিও বাংলা ভাষাতে বহু আরবি ফার্সি ভাষার কিন্তু প্রচলন করেছেন। ভাষায় কোথায় কিভাবে বিদেশি ভাষাকে গলা ধাক্কা দেওয়া হয়েছিল? প্রথম বাংলা ভাষা থেকে বিদেশি ভাষাকে বাদ দেওয়ার প্রথম চেষ্টা কোথায় করা হয়েছিল? এটা করা হয়েছিল ফোর্ট উইলিয়ামে। ফোর্ট উইলিয়ামে যে ত্রয়ী এবং তার মধ্যে অন্যতম যে উইলিয়াম কেরি, সে কেরি করেছিলেন কি না, বাংলার যে সমস্ত পণ্ডিত যেমন মদনমোহন বিদ্যালঙ্কার, রামরাম বসু, চণ্ডীচরণ মুন্সী, গোলকনাথ শর্মা, বিদ্যাসাগর, এদিকে নিয়ে তিনি গদ্য রচনায় তিনি বলেছিলেন যে গদ্য রচনা করতে, যাতে এদেশীয় মানুষ এবং যারা ইউরোপ থেকে আসছে সেই যারা সিভিলিয়ান তাদের শিক্ষার জন্য। এবং সেক্ষেত্রে তারা কিন্তু চেষ্টা করেছিলেন যে সংস্কৃত ধর্মী, অর্থাৎ যাকে আমরা তৎসম শব্দ বলি, সেই তৎসম শব্দের ব্যবহার করা। এবং সেখান থেকে কিন্তু তারা বিদেশি শব্দ গলা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্পূর্ণ সম্ভব হয়নি। তারপরের প্রশ্নেই আমরা সেটা জানতে পারবো। সেটা কি হলো না, এই আইডিয়া যে অর্থাৎ গলা ধাক্কা দেবো বিদেশি শব্দকে, তার বিরুদ্ধে যাদের লেখা সোচ্চার হয়ে উঠল সেই সময়, তাদের দুজনের নাম হচ্ছে, একজনের নাম হুতুম পেঁচা অর্থাৎ কালীপ্রসন্ন সিংহ, আর দ্বিতীয় নাম হচ্ছে প্যারীচাঁদ মিত্র, যাকে বলা আমরা, তাদের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। একজনের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল, আর একটা হচ্ছে হুতুম পেঁচার নকশা। এই রচনা কিন্তু আবার সেই আরবি ফার্সিতে ফিরিয়ে নিয়ে আসা হলো। অর্থাৎ যে চেষ্টাটা ফোর্ট উইলিয়াম কলেজে হয়েছিল, ঠিক তার বিপরীত দিকে স্রোত বইয়ে দিল এই হুতুম আর টেকচাঁদ।
বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা। এই অংশটি এই প্রবন্ধে উৎকীর্ণ করা হয়েছে। তার প্রশ্নই আসবে এটি কোথা থেকে নেওয়া হয়েছে। এটা অবশ্যই আমরা বুঝতে পারছি এটা ভগবদ গীতা থেকে নেওয়া হয়েছে। এবং এরপরেই আসবে যেটি এটির বঙ্গার্থ কী, অর্থাৎ বাংলা মানে কি। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, আমরা কি করি, সাধারণ আমাদের যে পোশাক কাপড় জামা যাই হোক না কেন, সেটা ছিঁড়ে গেলে আমরা কি করি, সেটাকে বা সেটা নষ্ট হয়ে গেলে সেটাকে আমরা ত্যাগ করি আর নতুন বস্ত্র আমরা ধারণ করি। অর্থাৎ এই যে ভাষা নেওয়া এবং দেওয়ার প্রসঙ্গে তিনি এটি ব্যবহার করেছেন। আর মূল শ্লোকটা ছিল এরকম, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। এখানে আত্মার কথা বলা হয়েছিল, গীতাতে আত্মার কথা বলা হয়েছে। আত্মা হচ্ছে তাকে জল তাকে সিক্ত করতে পারে না, বায়ু তাকে শুষ্ক করতে পারে না, আগুন তাকে দাহ করতে পারে না। এই যে অজর অমর অক্ষয় যে আত্মা, সেই আত্মা কি করে না দেহের মধ্যে প্রবেশ করে এবং এক সময়ে সে আত্মা চলে যায়। এই দেহের মধ্যে প্রবেশ করাটা জন্ম, আর আত্মা যখন চলে যাচ্ছে তখন তাকে মৃত্যু। এই জন্ম মৃত্যু সব কিছুই হচ্ছে আত্মাতে, কোনো কিছু স্পর্শ করে না। এই ব্যাপারটি গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন। প্রবন্ধের শেষ লাইনটি কি? প্রবন্ধের শেষ লাইনটি হচ্ছে এইরকম, এ অবস্থায় বাইরের জিনিসকে আত্মসাৎ করা প্রাণের লক্ষণ। নব আয়ুর্বেদের এই মতকে মেনে নিয়ে নিস্তেজ থাকাই ভালো। অর্থাৎ যা আসছে তাকে নিতে হবে, অর্থাৎ বিদেশি বলে তাকে ত্যাগ করলে হবে না। আমরা নবনব সৃষ্টিতেও দেখেছি যে সেখানে কিভাবে আমরা ইংরেজি ওষুধ খাচ্ছি, র্যানট্যাক খাচ্ছি, ফ্যানট্যাক খাচ্ছি এবং আমরা দলিল দস্তাবেজ শব্দ ব্যবহার করছি। আর এখানে প্রাবন্ধিকও বলেছেন যে কাঁচের যে গ্লাসটা ইংরেজি কথা, অর্থাৎ বাঙালি গ্লাস কিন্তু কোনোদিনই ছাড়তে পারবে না এবং গ্লাসের যে প্রতিশব্দ বাংলা সেটিও এখনও হয়ে ওঠেনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ভাষা সমিতি তারাও অনেক চেষ্টা করে অনেক পরিভাষায় তারা কিন্তু করতে পারেনি। শেষ পর্যন্ত তারা এই রায় দিয়েছেন যে ওই ইংরেজিটিকে বাংলাতে কনভার্ট করে দেওয়া। যেমন উদ্যান পালন হর্টিকালচার, মৎস্য চাষ পিসিকালচার, যেমন ব্লাড ব্যাংক হচ্ছে রক্তভাণ্ডার, তারপরে হচ্ছে চিফ হুইপ মুখ্য সচেতক, এগুলো যেমন করা গেছে কিন্তু বহু শব্দই ওই পরিভাষাতে কনভার্ট করা যায়নি। সুতরাং ওই বিদেশি ভাষাকে চিরকালই আমাদের গ্রহণ করতে হবে, এই বলেই তিনি এই প্রবন্ধের শেষে একটা উপসংহার টেনেছেন। আর সর্বশেষ কথা বলতে হয়, বিশুদ্ধ বাংলা করতে হলে কি করতে হবে, এটা কিন্তু বারবার প্রবন্ধের মধ্যে তিনি বলবার চেষ্টা করেছেন যে বিশুদ্ধ বাংলা বলে কিছু হয় না, কারণ বাঙালি জাতিটাই মিশ্র জাতি, বাংলা ভাষাটাই মিশ্র ভাষা। যদি বিশুদ্ধ বাংলা করতে হয় তাহলে সে একটা প্রচলিত আছে আমাদের যে কম্বল যে প্রস্তুত হয় সে কম্বলে থাকে আসলে এক ধরনের ভেড়ার লোম। তার কম্বলে যদি আমরা ভেড়ার লোম বেছে আলাদা করতে যাই তাহলে কম্বলটাই থাকবে না। কিংবা যে বলে কথা, আর একটা প্রশ্ন আছে যেটাও একটু অন্যরকম হচ্ছে, সেটা হচ্ছে যে ঠক বাজতে গাঁও যার। অর্থাৎ আমরা যদি বিদেশি শব্দকে তাড়াতে থাকি তাহলে দেখা যাবে বাংলায় পাওয়া যাচ্ছে না, আবার বাংলায় যদি পাওয়া যায় সেটাও আবার সংস্কৃত, এবং সেটাও আবার দেখা যাবে যে সেই সংস্কৃত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা গিয়ে পৌঁছাবে কোথায় না একেবারে আদি দ্রাবিড় একবারে মঙ্গোলীয় ভাষা। সুতরাং বাংলা ভাষায় বলতে এখানে আমাদের ভাষা, আর আমাদের ভাষার সংকট কি অন্য ভাষা এসে প্রবেশ করছে প্রাবন্ধিকের মতে, বীরবলের মতে। এটি মোটেই সংকট নয়, এটাই স্বাভাবিক। বাংলা ভাষা এই চিরকাল নিয়েছে। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি, দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবি না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। তাহলে সুতরাং এখানে শুধু ওই ভাষা দেবে আর নেবে,
নিয়েছে কিনা আমরা জানি না, কিন্তু বহু ভাষাভাষী মানুষ আমাদের বাংলাতে এসেছে এবং তাদের ভাষা আমরা আত্মীকরণ করেছি। এখন আর বোঝাই যায় না কোন ভাষাটা আমাদের বাংলা আর কোন ভাষাটা অন্য ভাষা। যে ভাষাগুলি যেমন চিনি, চা, এই যে চীন দেশের ভাষা, এগুলো আমরা আর অনুমানই করতে পারা যায় না। লুচি, এসব ভাষা কি লুঙ্গি, এসব ভাষাগুলি সবই যে এই যে লুঙ্গি হচ্ছে বর্মী ভাষা, বরফ, তো এই যে তারপরে বহু ইংরেজি শব্দ। আজকাল যে নতুন যে যুগ, এই যুগে যে ধরনের গণমাধ্যমের মাধ্যমে যে ভাষা ব্যবহার করা হচ্ছে, নাটক, সিনেমা, সিরিয়ালে যে ভাষা ব্যবহার করা হয়, সেখানে অজস্র পরিমাণে বিশেষ করে ইংরেজি তো ব্যবহার হচ্ছেই, উপরন্তু বাইরের যে সমস্ত ভাষা আছে সেগুলিও ব্যবহার হচ্ছে। সুতরাং তিনি 1922 সালে যে ভাষা সংকটের কথা বলেছিলেন, সেটি যে ভাষা সংকট নয়, সেটি আজ 2024 প্রায় শতবর্ষ পরে আমরা এই প্রাবন্ধিকের যে তার যে ভবিষ্যৎ যে দর্শন অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে তার যে ভাবনা, সেটা কিন্তু আমরা স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছি। তিনি একজন শুধু প্রকৃষ্ট প্রাবন্ধিক নন, তিনি একজন ভূয়দর্শী এবং তিনি ভবিষ্যৎদর্শী প্রাবন্ধিক। আমরা এইভাবে আমাদের বাংলা মাইনারের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের সমস্ত ভিডিওগুলিকে শেষ করে ফেললাম। তোমরা সকলে ভালো থাকবে।